আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকাল 11টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিতরণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফর্ম উত্তোলনকারীদের মধ্যে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী যাচাই বাছাই করা হবে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করবে দল। সংরক্ষিত 50টি আসনের মধ্যে 36টি আসন বিএনপির জন্য রাখা হয়েছে। নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড, সেখানে তারা তাদের আবেদনটি যাবে এবং কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এটি হয়তো জানা যাবে আজকালের মধ্যেই। আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। তবে আমরা প্রত্যাশা করছি যে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, এ পর্যন্ত কতজন নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন? এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ফারিয়া, সকাল 11টা থেকে বিতরণ কর্মসূচি শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিনের মতো। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, গতকাল এবং আজ মিলিয়ে প্রায় 900টি ফর্ম ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু গতকালকে আমরা যেটি জানতে পেরেছিলাম 544টি ফর্ম গতকাল বিক্রি হয়েছিল এবং আজকে 400-র অধিক ফর্ম ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এবং দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এই ফর্ম বিতরণ কর্মসূচি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে এবং এই 3 দিনই কিন্তু প্রার্থীরা ফর্ম কিনতে পারবেন এবং সেই সঙ্গে জমাও দিতে পারবেন। 2000 টাকা ফর্মের ক্রয় মূল্য ধরা হয়েছে এবং জমা দেওয়ার সময় কিন্তু 50,000 টাকা জামানত হিসেবে টাকা দিতে হবে বলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাকে একটু বর্তমানে নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের চিত্রটি দেখাতে চাই। বর্তমানে কিন্তু সকাল গড়িয়ে দুপুর, যত আসলে বেলা গড়াচ্ছে ততই কিন্তু প্রার্থীর সংখ্যা এবং প্রার্থীর সঙ্গে যে সমর্থকের সংখ্যা সেটি কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে। আমরা যেটি জানি যে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফর্ম বিতরণ কর্মসূচি চলবে। আমরা যেটি দেখেছি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে, সেখানে একই সঙ্গে কিন্তু ফর্ম কিনছেন এবং প্রার্থীরা কিন্তু সেই সঙ্গে ফর্ম জমাও দিচ্ছেন। দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে সকল নারী নেত্রীরা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে কিন্তু বিবেচনা করা হবে দলের পক্ষ থেকে, সেটি কিন্তু জানানো হয়েছে। এবং এই যে প্রার্থী বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে করা হবে বলে কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, অনেক প্রার্থী এখানে আসছেন এবং প্রার্থীরা যেটি প্রত্যাশা করছেন যে তাদের যে ত্যাগ, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম বিবেচনা করবে দল, সেই প্রত্যাশা করছেন। এবং একটি অভিযোগও তারা করছেন যে অনেক প্রার্থী যাদেরকে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি, এমন অনেকেই কিন্তু তা ফর্ম সংগ্রহ করছেন। তবে যারা দলের ত্যাগী নেত্রীরা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে বিগত সময়ের যে আন্দোলন সংগ্রাম এবং তাদের ভূমিকা আসলে দেখে যেন দল আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেই আহ্বান তারা জানিয়েছেন। তো এই ছিল নয়াপল্টন কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ। শ্রমিকদের সব বিষয়ে মালিকের ঘাড়ের উপর ঠেলে দেওয়া যাবে না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিক সমাজের চাহিদা কোনো রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ করতে পারে না। যারা সংসদে যায় তারা শ্রমিকদের প্রতি সম্মান দেখাতে পারে না। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। জনগণের অধিকার পায়ের তলে পৃষ্ঠ করার পায়তারা চলছে, জনগণকে সাথে নিয়ে জনমুক্তির আন্দোলন গড়ে তোলা হবে, চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। শ্রমিকদের চিকিৎসা খরচ সরকার ও মালিক পক্ষ বহন করার আহ্বান জানান তিনি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামী সম্মতি বাস্তবায়নের দাবি জানান বক্তারা। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে।
আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। ছুটির দিনও দেশের তেল পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালকরা। তেল সংকটে মাছ শিকারে যেতে পারছে না পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা। স্থবির হয়ে পড়েছে অনেক যানবাহন। এদিকে জ্বালানি তেল বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। আসাদ গেটের সোনার বাংলা ট্রাস্ট ব্যাম্পে পরীক্ষামূলকভাবে অ্যাপটির মাধ্যমে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। দর্শক, জ্বালানি তেলের আরো খবর জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জ্বালানি তেল সংকটে মাছ ধরায় কি প্রভাব পড়ছে এবং তেলের সরবরাহ নিয়ে কোনো সুখবর আছে কিনা জানাবেন। হ্যাঁ ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 15 এপ্রিল থেকে আগামী 11 জুন পর্যন্ত কিন্তু সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের তরফ থেকে কিন্তু 58 দিনের মৎস্য অবরোধ আহরণ করা হয়েছে। তো এই আসলে এখন এই 3 দিন বাকি রয়েছে সেই অবরোধের, কিন্তু এখন পর্যন্ত এই মাছের দেখা কিন্তু পায়নি গত 3 মাস ধরে জেলেরা। এরপরে কিন্তু আসলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলা করার জন্য কিন্তু উপজেলা প্রশাসনের তরফ থেকে কয়েকদিন কিন্তু এই কলাপাড়া উপজেলার আলিপুর মহিপুর মৎস্য বন্দরের জেলেদের মাঝে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে। তবে বিশেষ করে গভীর সমুদ্রগামী যে জেলেরা রয়েছেন এখন এই অবরোধের শেষ মুহূর্তে কিন্তু তারা আসলে তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই উপজেলার 3টি জায়গা রয়েছে, একটি হচ্ছে আশাখালী, বাবলাতলা এবং বিশেষ করে এই জায়গাগুলোতে কিন্তু আসলে জেলেরা তেল পাচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু প্রতিদিন সমুদ্রে যায়, অর্থাৎ ডেলি ফিশিং করে। তারা সকালে গিয়ে তারা কিন্তু রাত্রে ফিরে, অথবা রাত্রে গিয়ে তারা আবার সকালে মাছ ধরা থেকে ফিরে, কিন্তু এই জেলেরা কিন্তু আসলে জ্বালানি পাচ্ছে না। গভীর সমুদ্রগামী জেলেদের উপজেলা প্রশাসনের তরফ থেকে কিছু তেলের সাপোর্ট দেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত জেলেরা বিপাকে রয়েছে। আর এখন এই যে শেষ মুহূর্তে তারা তেল না পেয়ে কিন্তু আসলে হতাশা রয়েছেন, এবং জেলেরা এবং বিশেষ করে ট্রলার মালিকরাও কিন্তু আসলে এক ধরনের চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা সমুদ্রে পাঠানোর জন্য আসলে ট্রলার প্রস্তুত রাখলেও তারা কিন্তু জ্বালানির অভাবে পাঠাতে পারছেন না। তো বলা যাচ্ছে আসলে যে এই অবরোধের একেবারে ঠিক আগ মুহূর্তে জেলেরা যে আসলে গত 3 মাস মাছ পাচ্ছেন না এবং এখন যে ট্রলার জ্বালানির অভাবে পাঠাতে পারছেন না, এজন্য তারা আসলে দেনাগ্রস্ত হয়ে পড়েছেন, এবং এই উপজেলার 30,000 জেলে কিন্তু আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। ফারিয়া, এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে গেলেও বৈশ্বিক জ্বালানির সংকট পুরোপুরি কাটবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার 9ম ভারত মহাসাগরীয় কনফারেন্সে আইওসির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠী ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করাকে এখন অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং বিদ্যমান সমন্বয় কাঠামো পুনর্বিবেচনার উপরও গুরুত্ব আরোপ করেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে দ্রব্যমূল্যের দাম যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের হাট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামলে হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজের ভাড়াও বাড়বে। এতে প্রভাব পড়তে পারে অভ্যন্তরীণ বাণিজ্যে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের পণ্য পরিবাহিত হয় তাদের উৎপাদন ব্যাহত হবে, সরবরাহ ব্যাহত হবে। তো এটি যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে, আমরা তো আর পৃথিবীর বাইরে না। এই মুহূর্তে যেন এটার অভিঘাত আমাদের মানুষের ক্রয়সীমার মধ্যে বা ক্রয় ক্ষমতার মধ্যে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন উপশমমূলক ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে সেটি আপনার
এদিকে দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পরই শিশুরা ফের অসুস্থ হয়ে পড়ছে এবং আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। গত 27 দিনে হাম ও এর রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 14,561 শিশু। তাদের মধ্যে 144 জনের মৃত্যু হয়েছে। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এদিকে সারা দেশে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েছে। টিকা নেওয়ার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক। যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন মিটফোর্ড হাসপাতালের হিসাবরক্ষক জাহিদুর রহমান। চাকরি সূত্রে ঢাকায় থেকে রাজধানী ছাড়াও লক্ষ্মীপুরে গড়েছেন সম্পদের পাহাড়। সরকারি চাকরিতে হিসাবরক্ষক হলো হিসেবে বেশ পাকা জাহিদ। সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্থা করেন সাংবাদিকদেরকেও। আরটিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় 8তলা এই ভবনের নাম নূরমহল। ভবনের মালিককে জানতে চাইলে ভাড়াটেরা জানান জাহিদুর রহিম। বাড়ির মালিকের নাম কি? জাহিদ জাহিদ কি করে? মিডফোর্ড মেডিকেলের অ্যাকাউন্টস ম্যানেজার। এই লোক? হ্যাঁ, বাড়ির মালিক উনি তো। বাড়িওয়ালাকে চেনেন? হ্যাঁ উনি বাড়িওয়ালা? হ্যাঁ। উনি এসে ভাড়া নিয়ে যায়? ভাড়া কে দেন? নামটা ওনার নাম জানি না, বাড়িওয়ালাকে এমনি দেখে চিনেন? দেখলে চিহ্ন। অনুসন্ধানে জানা যায় 4 বছর আগে নিলামের মাধ্যমে বাড়িটি কেনেন জাহিদুর রহিম নামের এই ব্যক্তি। জানি একবার মানে নিলাম হয়েছে বা বিক্রি হয়েছে। হ্যাঁ, কতদিন আগে? 3-4 বছর এমন হইব মানে। এখন যে কিনছে ইনি হলো মিটফোর্ড হসপিটালে নাকি চাকরি করে, নাম জানি না, আমি দাঁড়িয়ে আছে হ্যাংলা পাতলা চিকন করে। কার নামে কিনছে জানি না, উনি মালিক হিসাবে জানি। উনি আসছেন কাজ করার মাঝে মধ্যে এসে এই যে দোকানটা ভাড়া দিয়েছে। একই এলাকার বাদশা মিয়া রোডের মুসলিমনগর টাওয়ারে তার রয়েছে আরও 2টি আলিশান ফ্ল্যাট। পাশাপাশি নির্মাণাধীন আরও একটি 8তলা ভবনের মালিক এই জাহিদ। মিটফোর্ডে চাকরি করে জাহিদ সাহেব, ওনার কি এখানে ফ্ল্যাট ছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা লিফটেন নয় পয়সা এখানে 5,000 আছে, আসে মাঝে মাঝে আসে। আমার কাছে মনে হচ্ছে হিসাবরক্ষকের চাকরি করেই গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে করেছেন একাধিক বাড়ি, নামে বেনামে কিনেছেন জমি। জাহিদুর রহিমের বক্তব্য জানতে চাইলে অসুস্থ বলে এড়িয়ে যেতে চান। এই সম্পত্তি তার নয় বলেও দাবি করেন তিনি। ওই ডাক্তার কাজ গেছি না হেমাটোলজিতে, স্যাররা তো রাগ হয়েছে যে আপনি কাজ বেশি না, আপনার চলবে, আপনি মরে গেলে কাজ করবে কেনা। এরকম আমার নামে কোনো সম্পদ আমাদের অবশ্যই সবাই আছে। নূরমহল বাড়ি টাকা না আমার না, ওটা আমার শ্বশুর বাড়ি সমন্দিতে। ওটা আপনার শ্বশুর সমন্দিত। মিটফোর্ড হাসপাতালে আরটিভি টিম ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে সাংবাদিকদের হেনস্থা করেন জাহিদুর রহিম। আপনি ক্যামেরা রাখছেন কেন? না ক্যামেরা চালু করে আপনি ডাক্তার স্যারের কাছে পারমিশন না। পরে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন তার আমেরিকান প্রবাসী শালক সেলিম। গৃহিণী বোনের সম্পত্তি দাবি করলেও দেখাতে পারেনি বৈধ আয়ের উৎস। দেশের মানুষ, গ্রামের মানুষ যারা থাকে সবাই তো মনে করেন ওরকম ওই ধরনের ডিল কখনো করে না। এই ধরনের জিনিসের মধ্যে ওরা কখনো নূরমহল বাড়িটা কি মানে আপনাদের পৈতৃক সূত্রে নাকি আপনারা এটা সম্পত্তিটা কিনেছেন ভাইয়া, সেটা কি জানতে পারি? হ্যাঁ, কিনা হয়েছিল সম্পত্তিটা। এটা কি আপনার নামে বাড়িটা? বাড়িটা কার নামে আমি এটা বলতে যাচ্ছি না, আমার বোনের নামে আমার এলাকায় কিছু বিজনেস আছে, গ্রামের এলাকায়, যেটা হচ্ছে আমার ছোট ভাইরা হলো টেক কেয়ার। কেরানির চাকরি করে এমন সম্পদের পাহাড় কি করে গড়ে তুলল? সংশ্লিষ্টরা তা কি খতিয়ে দেখবেন? এমন প্রশ্ন এখন সামনে। রনি মজুমদার, আর টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে পূর্ব ঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে আলোচনায় বসার আগেই পাল্টাপাল্টি দোষারোপ করছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি ইস্যুতে আলোচনার কথা রয়েছে। তবে আলোচনা শুরুর আগে 2টি শর্ত দিয়েছে তেহরান। অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে লেবাননে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার শান্তি চুক্তি আলোচনার সময় নির্ধারিত থাকলেও আন্তর্জাতিক সময়ের হেরফেরে সেই আলোচনা গড়িয়েছে শনিবারে। ইতিমধ্যেই ইরানের প্রতিনিধি দলের প্রধান আলোচকরা ইসলামাবাদে এসে পৌঁছেছেন। বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি, কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা সহ দলে রয়েছেন মোট ৭১ জন সদস্য। এদিকে আলোচনায় তেহরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি আরো বলেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননের যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়। অন্যদিকে ইরান সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে এমন মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয়েও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানোর হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে গোলাবারুদ বোঝাই করা হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে দেইর কানুন, রাস আল আইন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মঙ্গলবার ওয়াশিংটনের আলোচনার কথা রয়েছে। জানা গেছে, এই আলোচনার আয়োজন শুরু করতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি দুপক্ষের মধ্যে সরাসরি আলাপ। তবে ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়া লাইটার বলেছেন, ওয়াশিংটনে লেবানন বিষয়ে আলোচনায় সম্মত হলেও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না তেল আবিব। এদিকে সৌদি আরবে উৎপাদন ব্যাহত হওয়া ও সরবরাহ কমার খবরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এলএনজি উৎপাদন আবার চালু করতে কাজ শুরু করেছে কাতার। সামিউল শিহাব, আরটিভি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ সেলিম জাহান। বলেন, সরকারি কর্মকর্তারা কর দেওয়ার প্রক্রিয়াকে এত জটিল করে রাখায় কর দেওয়ার ব্যাপারে অনীহা অনেকেরই। এছাড়াও প্রত্যাশিত সেবা না পাওয়ার কর দেওয়ার ব্যাপারে আগ্রহ হারায় কেউ কেউ। উত্তরাধিকার সম্পত্তিতে কর বসানোর প্রস্তাবও করেন তিনি। দুপুরে এফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থনীতিবিদ। সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনীতির প্রেক্ষিতে বিএনপি সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে তা সত্যিই চ্যালেঞ্জের। নতুন বাজেটে নিম্নবিত্তের উপর যাতে ব্যয়ের বোঝা না চাপে সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান তার। আইনি প্রক্রিয়া এবং সরকারি প্রক্রিয়া, আমলাতান্ত্রিক প্রক্রিয়া আপনি যত জটিল করবেন, সেখান থেকে দুর্নীতি এবং সুবিধা লাভের সেটা সুযোগটা অনেক বেশি। করদাতাদের কর ভীতি দূর করা, করদাতাদের কর ভীতির চাইতে করদাতাদের করের অনীহা আছে, কর প্রদান করার অনীহা আছে। আওয়ামী লীগের ফেলে যাওয়া লন্ড ভণ্ড অর্থনীতির যে অবস্থা, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কি বাজেট হবে সেটি কিন্তু দেখবার অপেক্ষা আমাদেরকে থাকতে হচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স হাই পারফরম্যান্স ম্যানেজার্স কনফারেন্স 2026 উপলক্ষে কক্সবাজারে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে র্যালি বের হয়ে লাবণী পয়েন্টের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে সমবেত হন প্রায় 10,000 উন্নয়ন কর্মকর্তা, যার নেতৃত্ব দেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। পরে মুক্ত মঞ্চে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজেম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, যথাসময়ে দাবি পরিশোধ করায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।